হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যার যে কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেজর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে একটা টপিক, সেটা হচ্ছে অভয়মঙ্গল কাব্যের যে ভাষা ও রচনা শৈলী সম্পর্কে তোমাদের ক্লাসে আমি আলোচনা করব। ঠিক আছে, এই টপিকটা নিয়ে দেখো। আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি আর বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, একেবারে তাহলে আমি আলোচনার বিষয়ে চলে আসছি। দেখো, অভয়মঙ্গল কাব্যের যে ভাষা ও রচনা শৈলী রয়েছে এই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে খুবই একটা সংক্ষিপ্ত আলোচনা আবার রয়েছে। দেখো কি বলছে, মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডী মঙ্গল কাব্যটি মূলত অভয়মঙ্গল বা সারদা মঙ্গল নামে পরিচিত। তাহলে এই অভয়মঙ্গলের আরো দুটা নাম আমরা পেয়ে গেলাম। মধ্যযুগের সাহিত্যে কিন্তু এই অভয়মঙ্গলকে অনেকে চণ্ডী মঙ্গল বা সারদা মঙ্গল বলে কিন্তু চিন্ত। যেখানে অভয়মঙ্গল কাব্যের ভাষা ও রচনা শৈলীতে লোকায়ত সুর ও সংস্কৃত অলঙ্কারের অপূর্ব মিশ্রণ ঘটেছে। এর মূল বৈশিষ্ট্যগুলো নিচে এক এক করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে অভয়মঙ্গল সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার এক এক করে এর যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে সেই সম্পর্কে জানি। সবার প্রথমে দেখো কি বলছে, ভাষা ও শব্দচয়ন। যেখানে কাব্যের ভাষা, এই যে অভয়মঙ্গল কাব্যের ভাষা মধ্যযুগের লৈকিক বাংলা, এতে চলতি কথ্য ভাষার পাশাপাশি প্রচুর পরিমাণে তদ্ভব, দেশি, আরবি, ফার্সি শব্দের ব্যবহার দেখা যায়, যা তৎকালীন মিশ্র সংস্কৃতির পরিচয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাষার মিশ্রণ কিন্তু রয়েছে, যেখানে বিভিন্ন রকমের তদ্ভব, দেশি, আরবি, ফার্সি এই ভাষা মিলিয়ে কিন্তু এই আর কি কাব্যটা কিন্তু রচনা করা হয়। ঠিক আছে, অভয়মঙ্গল কাব্য। পরের বৈশিষ্ট্যতে কি বলছে আমরা দেখে নিই। দ্বিতীয় নাম্বার বলছে যে অলঙ্কার ও ছন্দ। যেখানে উপমা ও রূপক অলঙ্কার এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাব্যটার মধ্যে ব্যবহার হয়েছে, এবং এই কবি মুকুন্দরাম চক্রবর্তী সহ অন্যান্য কবিরা অতি সুন্দর ও সহজবোধ্য উপমার সাহায্যে প্রকৃতির বর্ণনা দিয়েছেন। যেখানে ছন্দটি কি বলছে, এই কাব্যগুলি ছিল মূলত গীতি নির্ভর এবং তাই এগুলি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত হয়েছে, যাতে গায়করা সুর করে আসতে আর কি গাইতে পারেন। ঠিক আছে, ছন্দ খুব সুন্দর ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে উপমা রূপক অলঙ্কার কিন্তু ব্যবহার করা হয়েছে এই অভয়মঙ্গল কাব্যের মধ্যে। তৃতীয় বৈশিষ্ট্য কি বলছে আমরা দেখে নিই, রচনা শৈলী ও বর্ণনা কৌশল সম্পর্কে। ঠিক আছে, যেখানে কৌতুক ও বাস্তবতার প্রমাণ মিলে। এই কাহিনীর মধ্যে উচ্চমার্গীয় দেবদেবীর চেয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের, হাসি কান্না ও বাস্তব জীবনযাত্রার নিখুঁত চিত্র কিন্তু ফুটে উঠেছে। তাহলে এই কাব্যের মধ্যে দেবদেবীর মাহাত্ম্য থেকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের সুখ দুঃখ, জীবনযাত্রা, তাদের জীবন চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে কি বলছে, সহজলভ্যতা। যেখানে জটিল পৌরাণিক কাহিনীর বদলে লৈকিক গল্প ও ভাড়ামি হাস্যকরের মিশ্রণে রচনাশৈলী সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে ওঠে। মানে এই যে জটিল যে পৌরাণিক কাহিনী সেটাকে সহজ সরল করে খুব সুন্দরভাবে কিন্তু সরলভাবে কিন্তু আর কি কাব্যটার মধ্যে রচনা করা হয়েছে সেই সম্পর্কে। ঠিক আছে, তারপরে 4 নাম্বার কি বলছে, 4 নম্বরে বলছে 4 নম্বর বৈশিষ্ট্যতে ধর্মীয় সামাজিক মিলন। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই অভয়মঙ্গল কাব্যটা যে রয়েছে, যার মধ্যে ভাষা ও বর্ণনায় আর্য অনার্য তথা হিন্দু ও লৈকিক সংস্কৃতির এক চমৎকার মেলবন্ধন কিন্তু দেখা গেছে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যেখানে কিন্তু মেলবন্ধন ঘটানো হয়েছে, সামাজিক মেলবন্ধন। ঠিক আছে, তাহলে দেখো এই কটাই কিন্তু টোটাল বৈশিষ্ট্য ছিল, তোমরা দেখে নাও অভয়মঙ্গল কাব্যের ভাষা ও রচনা শৈলী সম্পর্কে। আছে ক্লাসের আলোচনার বিষয় আমার এতটাই ছিল, আর ইনফরমেশন কিন্তু আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে দিয়েছি সমস্ত ইনফরমেশন। তাহলে আজকে ক্লাসের আলোচনা আমি এখানে শেষ করছি। ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখার জন্য